বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত। আমি বনানী, পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ গল্প সমগ্র। আজকের গল্প মুক্তি। শুনবেন গল্পটির দ্বিতীয় পর্ব। বলাই বাঁশ কিনে গাড়ি বোঝাই দিয়ে রেল স্টেশনে নিয়ে যায়, সেখান থেকে মালগাড়িতে উঠিয়ে কলকাতায় পাঠায়। গত বছরখানেক এ ব্যবসা করে সে গোটা 50 টাকা হাতে জমিয়েছে। মার হাতেই এনে দিয়েছে সে টাকা। নির্মলা আবার সে টাকাটা থেকে 20টি টাকা শাশুড়িকে দিয়েছে। বুড়ি সেই টাকায় পাশের গ্রাম থেকে দুধ কিনে এ গ্রামের ব্রাহ্মণপাড়ায় যোগান দেয়। তাতেও সামান্য কিছু লাভ থাকে। বুড়ির বয়স 70 ছাড়িয়ে গেলেও সে এখনও দুপুর রোদে সারা পাড়া সারা গ্রাম ঘুরে বেড়ায়। দূর দূরান্তে চাষা গায়ে হাঁসের ডিম মুরগির ডিম সংগ্রহ করতে যায় ব্রাহ্মণপাড়ায় বিক্রির জন্য। নির্মলা নিজেও বসে থাকে না। তিনু গাঙ্গুলির বাড়ি ঝিয়ের কাজ করে মাসে 2 টাকা মাইনে পায়। সুতরাং এ সংসারে এখন নির্মলা প্রতিপত্তি বেশি। নিস্তারিণীর দিন সকল রকমেই চলে গিয়েছে। এখন নির্মলার ছেলে বলাই পয়সা আনে, নির্মলা নিজে পয়সা আনে। বলাইয়ের পয়সায় ওর ঠাকুরমা দুধের যোগান দিয়ে কিছু আয় করে। নিস্তারিণী শীর্ণ পাণ্ডুর দেহে উত্থান শক্তিরহিত শয্যাগত অবস্থায় শুধু খাই খাই করে রোগের দুষ্ট ক্ষুধায় অবোধ বালিকার মতো। হরিযোগী বেঁচে থাকলে তার যে অন্যায় আবদার খাটত, সাধুন বেঁচে থাকলেও খাটত। আজ তার আবদার কান পেতে শোনবার লোক কে আছে সংসারে? নির্মলার বয়স 35-36, বেশ ধবধবে ফর্সা, কৃষাঙ্গী, মুখ চোখ ভালোই। মাথায় এখনো এক ঢাল চুল, চুলে একটিও পাক ধরেনি। যোগীদের মেয়েরা সাধারণত সুন্দরী হয়ে থাকে। নির্মলার মেয়ে তারা বেশ সুন্দরী। তারা বলাইয়ের ছোট, এইমাত্র 14 বছর বয়স। আজ বছর 2 হলো এই গ্রামেই তার বিয়ে হয়েছে। নির্মলা এসে বলল, দিদি চেঁচিও না, ঝগড়া করে মরছো কেন? নিস্তারিণী কাঁদতে কাঁদতে বললে, দেখ দেখি ছোট বউ আমায় কিনা রাক্ষসী ডাইনি বলে। আমি নাকি এসে ওনার সংসারে আগুন লাগিয়ে দিয়েছি। আমার স্বামী পুত্রের অন্ন উনি কোনো দিন বুঝি রাতে কাটেননি। নির্মলা বলে, সে তো তুমিও ওনাকে বলেছ। যাক, এখন চুপটি করে শুয়ে থাকো। ও ছোট বউ, আমি 2টো ভাত? না, আজ না। তোমার গাল ফুলেছে, মুখ ফুলেছে, তুমি ভাত খাবে কি বলে আজ? তা হোক, তোর পায়ে পড়ি। আচ্ছা এখন চুপ করো, বেলা হোক, ভাত রান্না হোক, আমি বলবো এখন। নিস্তারিণীর হাত পা মুখ ফুলেছে একথা ঠিকই, কি বিশ্রী চেহারা হয়ে গিয়েছে তার। ওর দিকে যেন আর তাকানো যায় না, এমন খারাপ দেখতে হয়েছে ও। যত্ন করবার কেউ না থাকাতেও আরও দিন দিন ওর অবস্থা খারাপতর হয়ে উঠেছে। খেতে ইচ্ছে করে কিছু আগ্রহ করে খেতে দেবার কেউ নেই। রোগীর পথ্য তো দূরের কথা, 2টি ভাত তাই কেউ দেয় না। ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বেলা 10টা আন্দাজ সময় সে নাতিকে ডেকে চুপি চুপি বললে, পিন্টু 2টো পেয়ারা পেড়ে আনতে পারিস? পিন্টুর মা ছেলেকে বলে, খবরদার যাবি না বুড়ির কাছে, ওর পাণ্ডুর রোগ হয়েছে, ছোঁয়াচে রোগ। ছেলে খেয়ে বসে আছে ডাইনি, আবার নাতিকে খাবার জোগাড় করছে। ঠ্যাং ভেঙে দেবো যদি ওর কাছে যাবি। বেলা দুপুরের পরে সে ভীষণ জ্বরে বিকেল পর্যন্ত অঘরে বেহুশ হয়ে পড়ে রইল। কখন যে বাড়ির লোক খাওয়া দাওয়া করেছে তা সে কিছুই জানে না। যখন তার খানিকটা জ্ঞান হলো, তখন ভাদ্র মাসে রোদ প্রায় রাঙা হয়ে উঠোনের আম গাছটা বাঁশঝাড়গুলোর আগায় গিয়ে উঠেছে। মুখের কাঁথাটা খুলে দিয়ে ও চি চি করে প্রথমেই ডাকলো, পিন্টু পিন্টু। পিন্টু কোথা থেকে ছুটে এসে বলল, কি ঠামা, আমার জন্য সে পেয়ারাটা এনেলি? না ঠামা, আনিসনি, ছেলে মানুষ ভুলে গিয়েছিস, বস এখানে। কিন্তু পিন্টু বসতে ভরসা পায় না, মা দেখতে পেলে মার খেতে হবে। সে আনমনে খেলা করতে করতে অন্যদিকে চলে গেল। একটু পরে নিস্তারিণী আবার ডাকলে, ও ছোট বউ, ছোট বউ। কেউ উত্তর দিল না, কারণ এ সময় বাড়িতে কেউ থাকে না। আবার 2বার ডাক দিয়ে নিস্তারিণী অবসন্ন হয়ে পড়ল। তার বেশি চেঁচামেচি করবার ক্ষমতা নেই। বেশ খানিকক্ষণ পর নির্মলার মেয়ে তারা এসে বলল, হ্যাঁ জ্যাঠাইমা ডাকছিলে? নিস্তারিণী চি চি করতে করতে বললে, কাঁদতে কাঁদতে মরে গেলাম, তা যদি তোমাদের একজনও উত্তর দেবে? একজন এমন রোগী বাড়িতে রয়েছে, বস এখন এখানে একটু। তারা ওর মায়ের মতো ছিপছিপে করণী সুন্দরী বালিকা, নতুন বিয়ের কোণে, পাশেই শ্বশুরবাড়ি। নবীন যুগের ছেলে অভিলাষ তার স্বামী, এইমাত্র শ্বশুরবাড়ি থেকেই আসছে। আসবার কারণ অন্য কিছু নয়, অভিলাষ এখনই গরম মুরগি মেখেছে,
বালিকা স্ত্রীকে আদর করে বলেছে, তোদের বাড়ি থেকে ধামি নিয়ে আয়, মুরগি খেতে দেবো। এই জন্যই তার আগমন। রোগগ্রস্ত জ্যাঠাইমা বুড়ির বকুনি শুনবার জন্য সে এখানে বসতে আসেনি। সুতরাং সে বিব্রত মুখে বললে, ও জ্যাঠাইমা, আমি এখন বসতে পারবো না, তোমার জামাই মুরগি মেখেছে, নিয়ে বেলডাঙায় ফিরি করতে বেরোবে। তোর মা কোথায়? বাড়িতে কেউ নেই, মা গাঙ্গুলি বাড়ি কাজ করতে গিয়েছে, ঠাকুমা নরহরিপুরে হাঁসের ডিম আনতে গিয়েছে। পিন্টুর মা কোথায়? ওই যে শিউলিতলায় বসে বাসন মাজছে। একটু ডেকে দিয়ে যা দেখি মা। পরে সুর খুব নিচু করে বললে, মা, দুটো মুরগি অভিলাষের কাছ থেকে নিয়ে আয় না, আমার নাম যেন করিস নে। তারা বললে, সে আমি পারবো না, অসুখ গায়ে মুরগি খাবে কি? তারপর শেষকালে ঠাকুমা টের পেলে আমায় বকে ভূত ঝাড়াবে। চললাম আমি। ও বউ দিদি, শুনে যাও, জেঠিমা ডাকছে। পুত্রবধূ বিরক্ত মুখে এসে দূরে দাঁড়িয়ে বলি, ডাকের ওপর ডাক কেন অত? আমার সংসারে কাজকর্ম নেই না? তোমার কাছে বসে থাকলে চলবে? কি বলছো বলো? নিস্তারিণী কাতর সুরে বললে, তা রাগ করিস নে আমার ওপর বৌমা, আমায় দুটো ভাত দে। দি, জ্বরে বেহুশ হয়ে পড়ে আছো, ভাত না খেলে কি চলে? তবে আমি কি খাবো? খিদে পায় না? আমি জানি নে, আদিক ক্ষেতের কথা শোনো, খিদে পায় না, তা আমি কি করব? ঠাকমা গেলে বলো, ঠাকমা না বললে আমি ভাত দিতে পারবো না। পিন্টু কোথায়? একটু ডেকে দে আমার কাছে, বড্ড ইচ্ছে করে দেখতি। পুত্রবধূ ঝংকার দিয়ে বলে উঠল, অত সোহাগে আর কাজ নেই, ছেলের মাথাকে বসে আছে এখন নাতিটি বাকি। নিস্তারিণী মিনতির সুরে বললে, অমন করে বলতে নেই বৌমা, তা দে, ডেকে দে, কিচ্ছু হবে না, দে একবার ডেকে। পুত্রবধূ হাত পা নেড়ে বলে, না না, হবে না, তোমার পাণ্ডুর রোগ হয়েছে, বিশ্রী ছোঁয়াচে রোগ, আমি ছেলে পাঠাতে পারবো না তোমার কাছে, গেলি আমারই যাবে, তোমার কি? কথা শেষ করে মুখ ঘুরিয়ে পুত্রবধূ চলে গেল। নিস্তারিণী দুই চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে ছেঁড়া ময়লা তেল চিটে বালিশটা ভিজিয়ে দিলে। এমন কথাও লোককে লোকে বলে, তাও নিজের পুত্রবধূ। সাধনের নাম রেখেছে এই ধুলোগুড়িটুকু ওই অবোধ শিশু। মা সাধবে কালী তার মঙ্গল কামনা করুন, মঙ্গল করুন। সে না তার ঠাকুরমা বৌমা বলে কিনা গেলেই তারই যাবে। সন্ধ্যার কিছু পূর্বে নির্মলা বামুনবাড়ির কাজকর্ম সেরে ফিরে এলো। বড় জায়ের কাছে গিয়ে বললে, কেমন আছো দিদি, দেখি গা দেখি। নিস্তারিণী না ঘুম না জ্বরে আচ্ছন্ন মতো হয়ে পড়েছিল। কপালে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে জেগে উঠে বললে, কে? ছোট বউ, তুই আবার আমায় ছুলি কেন? তোর পাছে পাণ্ডুর রোগ হয়। আজ আমার বৌমা বলেছে, হ্যাঁ ছোট বউ, সাধনের ছেলে আমার কেউ নয়, বলো তুমি। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগলো। নির্মলা বলে, চুপ করো দিদি, সবই তোমার কপাল। পীরতিমের মতো বউ ছিলে, সব তো দেখেছি। স্বভাব চরিত্রের সম্বন্ধে কেউ একটা কথা বলতে পারেনি কোনো দিন। কেন দেওরদের কোলে পিঠে করে মানুষ করিনি? আমি যখন ঘর করতে এলাম, তোর স্বামী তখন 9 বছরের ছেলে, আমার পাত থেকে বেগুন পোড়া ভাত মেখে খেত, আর আজই হয়েছি নাকি ডাইনি। চুপ করো দিদি, এসব কথা আমি জানি। এখন কি খাবে তাই বলো। নিস্তারিণী মিনতির সুরে বলল, দুটো ভাত। না, আমায় বকিও না, সারাদিন কাজ করে দুঃখ ধান্দা করে এলাম, দুটো মুড়ি এনে নিয়ে এসেছি। শোন ছোট বউ, অভিলাষাত গরম মুরগি মেখেছে, তারা বলে গেল। না, সেসব হবে না, গুড়ের মুরগি জ্বর হলে খায় না। দুটো তেল নুন দিয়ে মুড়ি মেখে দিগে, খেয়ে 1 ঘটি জল খেয়ে আর রাত্রির মতো পড়ে থাকো। শুনেছ কাণ্ড, বাজারে নাকি চালের পালি 1.5 টাকা, ভাত আর খাতি হবে না। বলাই আর কত রোজগার করবে? কি করে এই বিধবার বুড়ি চালাবে? ধান ফুরিয়ে এসেছে, এবার আমাদের মতো গরিবদের না খেয়ে মরণ। নিস্তারিণী স্তব্ধ হয়ে শুনলে। অসুস্থতার দরুন সে বহুদিন অবধি বৈষয়িক ব্যাপারে নিষ্পৃহ। তবুও 1.5 টাকা 1 পালে চাল শুনে সে যেন অত জ্বরের মধ্যেও চমকে গেল। সেকালে যে তাদের গলায় ধান বিক্রি হয়েছে 18 আনা করে সরু বাঁশশালা কি চামরমণি ধানের মনে আছে একবার তার প্রথম পুত্রের অন্নপ্রাশনের জন্য গোলা থেকে 25 টাকার ধান বিক্রি হয়। 5 শিকা ছিল 1 মণ ধানের দাম। নিজের হাতে সে কত ধান বিলিয়ে দিয়েছে। একবার গায়ে আকাল হয়েছিল, টাকায় 3.5 সের হয়ে উঠেছিল চালের দাম। বামুনপাড়ার মেজগিন্নি একদিন তাকে বাড়িতে ডেকে বললেন, বউ, তোমায় একটা কথা বলি, খাওয়া দাওয়ার বড্ড কষ্ট, 2 মণ ধান আমাকে ধার দিতে হবে। ঈশ্বরের ইচ্ছা তোমার কোনো অভাব নেই, গোলা আরও উতলে উঠুক তোমার। সে শাশুড়িকে লুকিয়ে 2 মণ ধান বার করে দিয়েছিল গোলা থেকে।
শাশুড়ি চিরকালের খান্ডার, কাউকে কিছু জিনিস দেওয়া পছন্দ করতো না কখনো। কিন্তু তখনকার দিনে এ সংসারে তার প্রতিপত্তি ছিল অন্যরকম। সে যা করবে তাই হবে, তার ওপর কথা বলার কেউ ছিল না। কোথায় গেল সেসব দিন? সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে। নির্মলা এক বাটি দুধ নিয়ে এসে বলে, ও দিদি খেয়ে নাও একটু দুধ। নিস্তারিণী বললে, আমার এখানে একটু বস ছোট বউ। কেউ বসে না। নির্মলার বেশিক্ষণ এক জায়গায় বসবার জো নেই, এক্ষুনি সব খেতে চাইবে। শেষ রাত্রে উঠে 4 কাঠা ধানের চিড়ে কুটতে হবে বাড়ুজ্যেদের। তারপর আবার যে একা সেই একা, সারা দিন রাত আজ একটি মাস ধরে একাই শুয়ে থাকতে হচ্ছে। নির্মলা তাকে ধরাধরি করে ঘরের মধ্যে শুইয়ে দিয়ে গেল। 1 দিন 2 দিন করে কতদিন যে কাটলো নিস্তারিণীর কোনো খেয়াল নেই। কেবল আবছা আবছা দিনগুলো আসে, সেসব দিনের প্রতিটি মুহূর্ত যেন নিঃসঙ্গ। কেবল ছোট্ট খোকা পিন্টুকে দেখতে ইচ্ছে করে, কিন্তু তার মা তাকে পাঠায় না, একটু বসতে দেয় না কাছে। পুত্রবধূ হয়ে শাশুড়িকে দেখতে পারে না, তার নাকি ছোঁয়াচে রোগ হয়েছে বলে। আর কেবল সবাই বকে। একদিন সে শুয়ে শুয়ে লক্ষ্য করলে আর আকাশে বৃষ্টি হয় না। হলদে রঙের রোগ বাঁশঝাড়ে, আম গাছের মাথায়, তেলাকুচা লতায় সাদা সাদা ফুল হয়েছে। বলাইয়ের হাতে পোতা উঠোনের রাঙা ডাঁটা শাক ক্রমে ফুরিয়ে আসছে। বর্ষাকাল তাহলে চলে গিয়েছে। পুত্রবধূ আমতলায় কাঠ কাটছে, জিজ্ঞাসা করল, ও বৌমা, এটা কী মাস? সে খোঁজে তোমার কি দরকার? বলো না বৌমা, সে সব হাতদোর। তোমার কি হুঁশ পড়ে আছে? সেদিন চাপড়া ষষ্ঠী গেল, খোকাকে তোমার আশীর্বাদ করা দরকার। তোমার কাছে গিয়ে ডাকলে তা যদি একটা কথা বলে। বিকেলে ওপাড়ার বুধো গোয়ালার মা দেখা করতে এসে বললে, ও মা, এ কি চেহারা হয়ে গিয়েছে? আহা, কতদিন হয়েছে আসেনি। বলি শুনছি বড্ড অসুখ, একবার দেখে আসি। উদুরি হয়েছে বুঝি? পেট যে ফুলেছে বড্ড। সোনার পিত্তিমে চেহারা ছিল বৌমার। আমি তো আজকের লোক নই। যখন হরি প্রথম বিয়ে করে এলো, ওই আমতলায় দুধে আলতার পিড়িতে দাঁড়ালো, বেশ মনে আছে। রূপে একবার ঝলক দিয়ে গেল যেন। সে চেহারার আর কিছু নেই। এমন লক্ষ্মী বউ, আহা, তার এক কষ্টও ছিল একদেষ্টে। নিস্তারিণী যেন সব বিষয়ে নিস্পৃহ উদাসী হয়ে পড়েছে। এসব কথা শুনে যায় বটে, কিন্তু কার বিষয়ে কে যেন কথা বলছে। সেকালে সে বড়, তো কোন কালে মরে হেজে গিয়েছে। সে রূপসী লক্ষ্মীর মতো সংসার জোড়া বড় বউ কোথায় আজ? কেবল খেতে ইচ্ছে হয়। পান্তা ভাত কতকাল খায়নি, কেউ দেয় না, দেখাই করে না এসে। সন্ধ্যের পর নির্মলা এসে একটু কাছে বসে, বলে, ও দিদি, তোমার জন্য একটা জিনিস এনেছি মনিব বাড়ি থেকে। নিস্তারিণী ব্যগ্রভাবে বলে, কি? চুপ করো, 2টো তালের বড়া গিন্নি ভাজছে, তা আমাকে খেতে দিলে, কতকাল খাইনি, দে। নির্মলা বেশিক্ষণ বসতে পারে না। রান্নাঘরে খই ভেজে দিতে হবে জামাই অভিলাষকে। তারা বলে দিয়েছে কাল মুরগি মাখবে সকালবেলা। সে মুরগির ব্যবসা করে, কিন্তু খই ভাজা কাজটা মেয়ে মানুষের, পুরুষের নয়। ওটা শাশুড়ির বিনা সাহায্যে সম্পূর্ণ হয় না। রান্নাঘরে যেতে সাধনের বউ বললে, কাকিমার বুড়ির কাছে রোজ বসা চাই। অমন ফুলে ঢোল হয়ে উঠেছে, পাপের দেহ, তাই কষ্ট পাচ্ছে, নইলে মরে যেত কোন কালে। নির্মলা ধমক দিয়ে বলে, অমন বলিস নে বৌমা, মুখে পোকা পড়বে। সতীলক্ষ্মী মেয়ের নামে কিছু বলো না। তোর আপন শাশুড়ি না, তুই ওসব কথা মুখে বের করিস কি করে? আজই না হয় ও অমন হয়ে গিয়েছে, ও যে কী ছিল আমি সব দেখেছি। এই সংসারে যা কিছু ঝক্কি চিরটা কাল ও পুইয়েছে। দেওরদের মানুষ করা, বিয়ে থাওয়া দেওয়া, ও না থাকলে সংসার টিকত না। আজই না হয় ওর। সাধনে বউ ঠোঁট উল্টে বলে, হগে যাক বাপু, ও নিজের ছেলে খেয়েছে, ওর ওপর আমার এতটুকু ছেদ্দা নেই, যতই বলো। ও খেয়েছে কি বলিস বৌমা? ও ছেলে খেয়েছে? যাবার অদৃষ্টে যার চলে, কার দোষ দেব? তাহলে তো তোকেও বলতে পারি তুই সোয়ামে খেয়েছিস। এই কথার উত্তরে খুড়শাশুড়ি ও বউয়ের তুমুল ঝগড়া বেঁধে উঠল। আশ্বিন মাসের মাঝামাঝি, পুজো প্রায় এসে পড়েছে। নিস্তারিণী একেবারে উত্থান শক্তিহীন হয়ে পড়েছে। দিনের অর্ধেক সময় তার জ্ঞান থাকে না, একবার চেতনা সজাগ হয়ে ওঠে। তখন কেবল এদিক ওদিক চেয়ে নাতিকে খোঁজে, নির্মলাকে খোঁজে। ওর মলিন বিছানো সারা দেহে কেমন একটা দুর্গন্ধ বলে আজকাল কেউই কাছে আসে না। কেবল খাওয়ার সময় কোনোদিন নির্মলা, কোনোদিন বা সাধনের বউ 2টি ভাত দিয়ে যায়। যেদিনও চোখ মেলে ভাত খাবার চেষ্টা করলে, কিন্তু পারলে না।
অনেকক্ষণ পরে পুত্রবধূ বলে, ভাত খাওনি যে, খাইয়ে দেব? নিস্তারিণী অবাক হয়ে গেল অশোকের ঘড়ির মধ্যে, বলে, তাই দে বৌমা। সাধনের বউ ভাত দুটি খাইয়ে এঁটো থালা নিয়ে চলে গেল। একটু পরে নির্মলা বাড়ি এলো। রোগীকে দেখতে গিয়ে ওর মনে হলো অবস্থা ভালো নয়। আপন মনে বলল, ঠাকুর ওকে মুক্তি দাও, বড্ড কষ্ট পাচ্ছে। প্রতিদিন সন্ধ্যায় যেমন নিস্তারিণীর জ্ঞান হয়, আজও তেমনি হলো। যাকে অবোধ বালিকার মতো আবদারে সুরে বলল, দুটো পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খাবো। নির্মলা 2-3 দিন চেষ্টা পর অতি কষ্টে এই যুদ্ধের বাজারে ইলিশ মাছ জুটিয়ে এনেছিল, কিন্তু যাকে খেতে দিতে পারেনি। নিস্তারিণীর অবস্থা ক্রমেই খারাপের দিকে ঝুঁকল। পরদিন দুপুর থেকে সে অশোকের ঘরে কোন বিস্তৃত পথ বেয়ে ফিরে গেল তার যৌবন দিনের শেষে। বাড়ুজ্যেদের নগেন্নি যেন এসে হেসে বললেন, আমায় আজ 2 কাঠা চাল ধার দিতে হবে বউ। বৌমা তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, তুমি না দিলে দাঁড়াবো কোথায়? যেসব লোক কতকাল আগে চলে গিয়েছে তারা যেন এসে দিন রাত ওর বিছানার চারিপাশে ওকে ঘিরে ভিড় করছে। বহুদিন পূর্বে শরৎঅপরাহ্নের মতো হাট থেকে ফিরে ওর স্বামী যেন হাসি মুখে বলছে, ও বড় বউ, কলা বিক্রির দরুন টাকাগুলো এই নাও, তুলে রেখে দাও। আর এই ইলিশ মাছটা ভারী সস্তা ঝাটে। ও সব দুঃখ, সব অপমান, অনাদরের দিনের পর হঠাৎ যেমন অপ্রত্যাশিত অবসান হলো কিভাবে? নিস্তারিণী অবাক হয়ে যায়, বুঝতে পারেন এটা কোনটা স্বপ্ন কোনটা সত্য। সে একগাল হেসে স্বামীর হাত থেকে ইলিশ মাছটা নেবার জন্য হাত বাড়ায়। নির্মলা চোখ মুছতে মুছতে বলে, সতীনক্ষী স্বর্গে চলে গেল। বৌমা পায়ের ধুলো নিয়ে তারপর সে নিজেও ঝুঁকে পড়ল মাতৃসমা বড় জায়ের পায়ের হাত ঠেকায়।